দেখছেন এটি নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই কাজী এন্ড কাজেটি। আপনাদের সাথে আছি আমি রুমিতা ইসলাম। দর্শক, চিকিৎসা হচ্ছে আমাদের মৌলিক অধিকার। প্রতিটা মানুষের জন্য রাষ্ট্র সমান চিকিৎসা সেবা নিশ্চিত করবে, এটা আমরা সবাই চাই। কিন্তু আজকের বাংলাদেশে চিকিৎসার খরচ কিন্তু দিন দিন বেড়েই চলেছে। নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত যারা আছেন, অনেক সময় এই চিকিৎসার খরচ সামাল দিতে গিয়ে তারা কিন্তু হিমশিম খান। এবং এছাড়া হচ্ছে রোগীরা যারা আছেন বাংলাদেশে অনেক সময় তারা আস্থা না পেয়ে পাশের দেশ কিংবা অন্যান্য দেশে যাওয়ার প্রবণতাও কিন্তু অনেক দিন ধরে আমাদের মধ্যে আছে। আর এছাড়া চিকিৎসা ব্যবস্থা নিয়ে ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, এগুলো নিয়ে কিন্তু এগুলোর মান কেমন, এগুলো দিন দিন কোথায় যাচ্ছে, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। তো এই সামগ্রিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে এর সংকট এবং সম্ভাবনা নিয়ে আজকে আমরা কথা বলবো। এজন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন মেজর ডক্টর খসরুল সামাদ, ওষুধ বিজ্ঞানী এবং কলামিস্ট। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ। আমরা যেটা কথা বলছিলাম, আপনি যেহেতু ওষুধ বিজ্ঞানী এবং ওষুধ নিয়ে লেখালেখি করেন, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আপনি লেখালেখি করেন, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন যে যেখানে চিকিৎসা ব্যবস্থা আমাদের মৌলিক অধিকার, যেটা শুরুতে বলছিলাম, এবং রাষ্ট্রের এই মৌলিক অধিকারটি আমাদের নিশ্চিত করার কথা, সেখানে আমাদের চিকিৎসা ব্যবস্থার খরচ এত বেশি কেন? যেখানে ধনীরা করতে পারছে এই ব্যবস্থা, কিন্তু মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যারা আছে তারা প্রচণ্ড হিমশিম খায়। এই বৈষম্যের জায়গাটা কেন রয়ে গেল এখনো? জি, ধন্যবাদ। একটা মধ্যবিত্ত পরিবার, আমরা একটা সাধারণ চিত্র দেখি। ধরা যাক কর্তা ব্যক্তি, উনি 50 ঊর্ধ্ব বয়স, তার পরিবার সেরকম হয়তো 40+, তার দুটো পুত্র সন্তান বা আছে, এটা একটা পরিবার, কমন চিত্র। উক্ত যিনি পরিবার কর্তা, তার অবধারিত এই ঢাকার পরিবেশ এবং সব কিছু মিলে তার একটা ডায়াবেটিস বা হাইপার টেনশন জাতীয় একটা অসুখ থাকবে। যিনি তার স্ত্রী গৃহকন্যা করেন, তারও হয় হাইপার টেনশন বা ডায়াবেটিস থাকে। অন্যান্য অসুখের কথা, হাজার লক্ষ অসুখের কথা আমি না হয় বাদে দিলাম। আমরা জানি যে এই দুটো ওষুধ আমৃত্যু খেতে হয়। এখন উভয়ই যদি দিনে একটা করে সকালে আর একটা করে বিকালে ওষুধ খান, তাহলে দিনে ভদ্রলোকের 2টা, ভদ্রমহিলার 2টা, 4টা অসুখ পড়লো। গড়ে যদি একটা ওষুধের দাম আমরা 20 টাকা করে ন্যূনতম ধরি, তারও বেশি আছে, তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি যে আর 4টা ওষুধ হলো, এখানে 5 থেকে 7 হাজার থেকে 10 হাজার টাকা শুধুমাত্র ওষুধ, যেটা চলতি, যেটি তাকে খেতেই হবে। অসুখ তো বলে কয়ে আসে না, এটা তার চলমান, এটা আমৃত্যু খাবে। সুতরাং প্রতি মাসে তার অন্য কোনো খরচ না হোক, তার মৃত্যুকে ঠেকানোর জন্য এই দুটি ওষুধ, মানে এই খরচটি তার বাধ্যতামূলক হয়ে গেল। এখন আনপ্রেডিক্টেড এই ঢাকা শহরে আমরা মশা নিয়ন্ত্রণ করতে পারি নাই, ফলে ডেঙ্গু আছে, চিকুনগুনিয়া আছে। আমরা কোভিড পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি নাই, আমরা পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারি নাই, দূষণ, ফলে লাংসের প্রবলেম হচ্ছে, আয়ু কমে যাচ্ছে। খাবারের দূষণ কমাতে পারি নাই, পানির দূষণ কমাতে পারি নাই, ফলে পানিবাহিত রোগ, বায়ুবাহিত রোগ, এই চিকুনগুনিয়া, এইগুলি এমন কোনো নাই মাসে শিশুদেরও হচ্ছে। ফলে দেখা গেল যে বাড়তি আরও এই একটা অংশ যুক্ত হয়ে গেল। আর একটা বড় দুর্ঘটনার ভেতর দিয়ে আমরা আসলাম, এই মাইলস্টোনের ঘটনাটা। কালকে হয়তো হুবহু মাইলস্টোনের আঙ্গিকে আসবে না, কিন্তু এই মহানগরীতে বড় একটা আগুন বা একটা ট্রাফিক জ্যাম, বড় একটা ভূমিকম্প, এটা একটা মাল্টি ডিজাস্টার যেরকম, এটা যে আসবে না সেটা তো আমি বলতে পারি না। তাহলে পারে আবার যদি আল্লাহ না করে কোনো পরিবারে একটা ক্যান্সার হয়, তাহলে আমরা কম বেশি জানি দৃশ্যত ওই পরিবারটা ভিক্ষুক হয়ে যায়, একদমই সব কিছু কোটিবাটি তাকে বিক্রি করে ফেলতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ফেজে একটা পরিবার, তার আয় যদি মাসে 50,000 টাকা, তো আপনি স্ট্যান্ডার্ড আয় বলা যেতে পারে, তারপরেও তার স্বাস্থ্য খাতে প্রায় 1/3 বা বেশি চলে যাচ্ছে। তো এই ভিসিআর সাইকেল কিন্তু আমরা ভাঙতে পারছি না, এবং এটা কিন্তু এনজয়ের কিছু নাই, এটা উনি উপভোগ করতে পারছেন না, তার ব্লাড প্রেশারের ওষুধ খেতে হচ্ছে। এখানে আমি তাহলে আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে সরকারি হাসপাতালে যদি সক্ষমতা বাড়ানো যেত, তাহলে কি খরচটা কমানো যেত কিনা আরেকটু? জি, অবশ্যই। এখন তাহলে সরকারি হাসপাতাল বলতে কোন জায়গাটা, মানে কীভাবে সক্ষমতাটা বাড়ানো সম্ভব? চলেন আমরা আপনার যদি এই পাশে বিএসএমএমইউ, মানে মেডিকেল ইউনিভার্সিটি, বা এদিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, বা ঢাকা মেডিকেল, বা সলিমুল্লাহ মেডিকেল, এইগুলি তো সরকারি হাসপাতাল। এইগুলিতে যদি যায়, ধরা যাক 1000 ধারণ ক্ষমতা আছে ঢাকা মেডিকেল কলেজে, আপনি দেখবেন মাটিতে শুয়ে আছে, ওটা যে মানব সন্তান, এটা মনে করতে আমাদের কষ্ট হবে। কিন্তু অবধারিতভাবে তাকে হাসপাতাল চিকিৎসা নিতে হবে, কোনো বিকল্প থাকলে উনি ওভাবে থাকতেন না। তাহলে বছরে 1000 বেডের হাসপাতালে আমরা 2000 মানব সন্তানকে ভর্তি করে রেখেছি। দেখেন, তাহলে পারে ওই হাসপাতালটা যখন তৈরি করা হয়, তার টিওএনই, টেবিল অফ দ্য অর্গানাইজেশন ইকুইপমেন্ট, জনবল কিন্তু 1000 হিসাব করে বলা হয়েছিল।
তাহলে শুধু চিকিৎসক কিন্তু থাকেন না, বিশেষায়িত চিকিৎসক থাকেন, সেখানে কতজন কার্ডিওলজিস্ট থাকবেন, কতজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট থাকবেন, কতজন ইউরোলজিস্ট থাকবেন, সবকিছু হিসাব করে দাবা আছে। শুধু ডাক্তার হবে না, তার প্যারামেডিক্স, তার নার্স, তার ডিভাইসেস, তার রেডিওলজি, তার টেকনোক্র্যাট, তার ল্যাবরেটরি ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিস, এমনকি যিনি ক্লিনার তারও তো একটা স্পেশালাইজড জব আছে। তাহলে পারে এটাকে আমি রাতারাতি একই বিল্ডিংয়ের ভেতর আমি বাড়িয়ে দিব, সেটাও যেরকম বাস্তবসম্মত না। আমার 1000 রোগীকে আমি 2000 রোগীকে ওই 1000 লোকের মতো করে চিকিৎসা করব, এটিও সম্ভব না। তাহলে এই চেইনটা আমাদেরকে ভাঙতে হবে। এখন এই যে আমরা সরকারি হাসপাতাল বললাম, সরকারি হাসপাতাল কীভাবে হতে পারে? একটা হতে পারে যে প্রান্তিক থেকে শুরু করে শহরে, প্রান্তিক আমরা বলছি একদম থানা লেভেল, জেলা লেভেল, উপজেলা লেভেল, তারপর টারশিয়ারি হচ্ছে ঢাকা মহানগরী। আমরা ওইগুলো যদি মোটামুটি একটা ওয়ার্কেবল লেভেলে আনতে পারি, তাহলে কিন্তু যে সমস্ত রোগীর রেফারেল হচ্ছে সেইগুলি রোগী কিন্তু ওখানে থেকে গেলে তাদের কষ্ট। আপনি যখন বলছেন যে হচ্ছে কি এই 1000 রোগীর সংকুলন যেখানে সম্ভব সেখানে আমরা 2000 রোগীকে চিকিৎসা দিচ্ছি, এবং এই চিত্র কিন্তু বছরের পর বছর ধরে চলছে। তাহলে এখানে প্রশ্ন আসছে, যেখানে আমাদের হাসপাতালের প্রয়োজন এত বেশি, সবকিছুর চাহিদা যেহেতু আমাদের দ্রুত বেড়ে যাচ্ছে, কয়েক গুণ বেড়ে যাচ্ছে, আমরা কেন বাড়াচ্ছি না? এই প্রশ্নটা রেখে আমি একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে এই মুহূর্তে আমরা নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পর একই আলোচনায়, সাথে থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই কাজী এন্ড কাজিটি। আমরা কথা বলছিলাম স্বাস্থ্য সেবার সংকট এবং সম্ভাবনা নিয়ে। বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে যে প্রশ্নটা আমি রেখেছিলাম, যে আমাদের যেহেতু হাসপাতালের এত চাহিদা, চিকিৎসা সেবায় যেহেতু আরও এত কিছু আমাদের দরকার, তাহলে সে অভাবগুলো আমরা কেন পূরণ করছি না? জি, ধন্যবাদ। আমি যদি খুব রাগঢাক গুড়গুড় না করে বলি, তাহলে বিগত 15 বছর আসলে জনতার প্রত্যাশা কতটুকু প্রতিফলিত হয়েছিল সেটা আমি চিকিৎসক বা নাইবা বললাম। তার মানে আমাদের আসলে যেটা প্রায়োরিটাইজ খুবই দৃশ্যমানভাবে, এই কথাতে বের হয়েছে, মানুষ স্বাস্থ্যের তো কোনো বিকল্প নাই, তাহলে সেইটার থেকে আমরা প্রায়োরিটাইজ করতে পারি নাই, এটা খুবই দৃশ্যমান একটা বিষয়। এখন তাহলে পরে কী করার আছে? আমরা বছরে হয়তো আমরা জেনেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে চায়নার একটা চুক্তি হয়েছে, হাসপাতাল 3টি হবে, এর কাজ শুরু হয়েছে। আমি তাহলে আরেকটু স্পেসিফিকভাবে আপনাকে প্রশ্নটা করি, সেটা হচ্ছে যে সরকার কিভাবে স্বাস্থ্য খাতে ভর্তুকি এবং কি কি নীতি গ্রহণ করলে আসলে জনগণের পক্ষে এই ব্যয়টা আরও কমে আসবে, এই জায়গাটা থেকে যদি আপনি আমাকে উত্তরটা দেন। জি, আমি হাসপাতালের কথাটা শেষ করে বাকিটুকু আমি আবার নিয়ে আসছি। তাহলে হাসপাতালে ভর্তুকি না, এটা একটা স্বাস্থ্য খাতে আসলে কোনো ভর্তুকি না, এটা একটা আমার বিনিয়োগ। আমার শরীরকে ভালো রাখাটা তো আসলে সবচেয়ে বড়। আমার অর্থ আছে, খ্যাতি আছে, প্রতিপত্তি আছে, আমার আত্মীয় স্বজনের প্রেম আছে, ভালোবাসা আছে, আমার কোনো কাজে লাগবে না যদি বিছানায় শুয়ে থাকি, অসুস্থ থাকি। সুতরাং সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে নিজে সুস্থ রাখা, সেটা সরকারের জন্য হোক, ব্যক্তিগত হোক, আমার জন্য হোক, আপনার জন্য, সবার জন্য হোক। সুতরাং ব্যক্তিগতভাবে ভর্তুকি শব্দটার সাথে আমি ভিন্ন মত পোষণ করি। যেখানে আমরা ছিলাম সেখানে বলা হচ্ছে যে 3টি হাসপাতালে কিন্তু চুক্তি হয়েছে, একটা উত্তরবঙ্গে, একটা দক্ষিণবঙ্গে, আর একটা হচ্ছে পূর্ববঙ্গে। উত্তরবঙ্গে যেটি বলা হয়েছে সেটি হলো যে ওয়ান স্টপ মল টাইপের, এটা একটা মেডিকেল সিটি বলা হচ্ছে। যে ধরেন আমরা এই হাসপাতালেতেই ধরা গেল যে হার্টের একটা অসুখকে আমরা ভর্তি করেছে, কার্ডিওলজির একটা ডিপার্টমেন্ট স্পেসিফিক, কিন্তু তার সাথে সাথে তার কিডনি সমস্যাও আছে, তার ডায়ালাইসিস লাগবে। ওই হাসপাতালে ডায়ালাইসিস না থাকে তো অর্ধেক চিকিৎসা করতে করতে তাকে টানা হাঁচড়া করতে 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 ডায়ালাইসিস দিয়ে যাচ্ছে। ডায়ালাইসিস করার সাথে সাথে তার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কিছু ডিভাইস লাগবে, সেটা ওখানে না থাকার কারণে তাকে টানা হাঁচড়া করতে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল আমার কাছে নিয়ে যাওয়া হচ্ছে। আবার ওটা ভালো হতে হতে আবার তাকে এই টানা হ্যাঁচড়াতেই রোগী যতটুকু ভালো হয়েছিল ততটুকু চলে যায়। এটার জন্য আমাদের ওয়ান স্টপ মলের কথা ভাবা হচ্ছে, যেখানে সব ধরনের মোটামুটি সম্ভব সেইগুলি যেন সেখানে থাকে, ফলে রোগী টানা হ্যাঁচড়া কম হবে এবং সুনির্দিষ্ট চিকিৎসা হবে। এটা একটা। 2 হচ্ছে আমাদের মা বোনেরা অবহেলিত, এটা খুবই দৃশ্যমান সত্য কথা, ওনারা নিজের অসুখ লুকিয়ে রাখেন, না আমার কিছু হয়নি, হাসপাতালে আজ যাবো না, কাল যাবো, ডাক্তার কাছে যাবো ইত্যাদি করে তারা কষ্ট পান বেশি। প্লাস আমাদের ডাটা বলে যে আমাদের মা বোনেরা বেশি কষ্ট পান। সেই জন্য মূলত মাতৃকেন্দ্রিক এবং মহিলাদের যে সমস্ত অসুখ সেটার জন্য এই একটা দীর্ঘমেয়াদী হাসপাতাল তৈরি হচ্ছে। এখানে কিন্তু আপাতভাবে এরকম মনে হলেও তাদেরও কিন্তু ওই যে ডায়ালাইসিসের প্রশ্নটা আসতে পারে, তাদেরও হার্টের ওই সমস্যাটা আসতে পারে। সুতরাং ওই হাসপাতাল করার সময় এইগুলিও যেন ইনকর্পোরেট করা আছে, এটাকে কিন্তু বিবেচনায় নেওয়া আছে।
আপাতভাবে যতটুকু সহজ মনে করা হচ্ছে, এটাও প্রকারান্তরে শেষ পর্যন্ত সবগুলো ওয়ান স্টপ মলই করতে হবে। 3 হলো, একটা হলো আপনার মূলত এই কথাটা আরেকটা ব্যাপার হচ্ছে যে ঢাকার প্রতি যে নির্ভরতা, কিছু হলে ঢাকাতে পাঠাতে হবে রোগী, এই জায়গাটা কমিয়ে আনা, তাতে খরচও সাশ্রয় হয়ে যাবে এবং রোগীর লোড যেটা বলছিলেন। থার্ড যেটা বিশেষ করতে পারি সেটা যে জেরিয়াট্রিক। আজকে আপনি একদিন না একদিন বয়স আমাদের হবেই, তখন তো আমাদের কিছু অভিমানও থাকে যে আমাদের কেউ দেখলো না, কিছু বাস্তবতাও আছে। তো এই জেরিয়াট্রিক বলি আমরা, পেডিয়াট্রিক্সের উল্টো, অর্থাৎ বার্ধক্যজনিত রোগের যে চিকিৎসা, সেখানে তো আসলে একটা বয়সে মানুষের অসংখ্য অসুখ থাকেই। তো এইরকম একটা হাসপাতাল তৈরি করার কথা ভাবা হচ্ছে। এই 3টে হাসপাতাল ফাংশনিং হয়ে গেলে পারে অনেকটাই লোড কমবে বলে আমার কাছে মনে হয়েছে। সাথে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে যে হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার যা যা আছে সরকারি এবং বেসরকারি পর্যায়ে, সেগুলো যথাযথভাবে মান নিয়ন্ত্রণ করে সেখানে সমস্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে কিনা, এটার ব্যাপারে আপনি কি বলবেন? জি, আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমি সম্ভবত ছেড়ে দিয়েছি। সেটা হলো যে আসলে স্বাস্থ্য খাতে খরচটা কিভাবে একটা পরিবার কমাতে পারে, এটাই বোধহয় আমাদের মূল আলোচনা। তাহলে পারে আমি একটা আলোচনা করার চেষ্টা করে পেয়েছি, সেটা হচ্ছে হাসপাতাল ভিত্তিক। দেখেন, এটা কিন্তু ওই যে মূল খরচের যে প্রত্যেক মাসের এই যে প্রেশার ডায়াবেটিসের কথাটা, এটা কিন্তু ইনক্লুডেড না। ওনাকে একবার দেখে দিয়েছেন, 6 বছর ধরে উনি একই প্রেসক্রিপশন চালছেন, উনি কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছেন না। তাহলে ওই আমার আলোচনাটা ছিল মধ্যে টারশিয়ারি হাসপাতাল কেন্দ্রিক, মানে যেখানে হাসপাতালে যেতে হয়, আর এটা তো দৈনন্দিন জীবন। এখন এই যে প্রতি মাসে এই খরচ থেকে কি তাহলে আমাকে মুক্তি দেওয়া সম্ভব না? হ্যাঁ, সম্ভব বলে আপনার কাছে মনে হচ্ছে। তাহলে কিভাবে? আমাদের তো আমার রিসোর্সটা বলতে হবে। আমি যে বললাম যে সব কিছু কেন, সব কিছু করো, টাকাটা তাহলে কোত্থেকে আসবে? এটা তো একটা প্রশ্ন। এখানে কি এমন কোনো ব্যবস্থা নেওয়া যায়, যেখানে আপনি একটু আগে ওষুধের কথা বলছিলেন যে ন্যূনতম যতটুকু খরচ একজনকে করতে হচ্ছে, এখানে কি এমন কোনো ব্যবস্থা বা কিছু করা যায় যেখানে ওষুধের দামটা মানুষের আরেকটু হাতের নাগালে চলে আসতে পারে? ঠিক তাই। তার মানে আপনার প্রশ্ন হচ্ছে আরেকটা পাদপিঠে আরেকটা উত্তর দাঁড়িয়ে গেল যে ওষুধের দামটা আরো সহনীয়, অর্থাৎ ওষুধের দাম সহনীয় না। আমি পুরোপুরি একমত পোষণ করছি আপনার সাথে। ওষুধের দাম সহনীয় না হওয়ার অন্যতম কারণ, ঔষধ যারা ম্যানুফ্যাকচার করে, যারা তৈরি করে, তারা তো বিক্রি করে একটা প্রফিট মার্জিন রাখে। তো এই প্রফিট মার্জিন তো আসলে আমি বার্গার বানালাম, মানুষ বড় লোকরা এসে খেয়ে গেল, তার কনসেপ্ট আর একটা সেবামূলক আর তার কনসেপ্ট তো এক না। তো ওই কথাটা আমি ঘুরে ফিরে আগেও বলছি যে বিগত সময়ে যারা ঔষধ বিপণনের সাথে জড়িত ছিল, তৈরি, ধরা যাক তার একটা কোম্পানি এ আর একটা কোম্পানির নাম বি, তো বি কোম্পানি চালাতেন হচ্ছে পীর, দরবেশ, বাদশাহ, তাদের অসীম ক্ষমতা। তো তাদের ওষুধ কে নিয়ন্ত্রণ করবে? তারা তো রাষ্ট্রই নিয়ন্ত্রণ করতো। তারা এতই মাফিয়া ছিল যে ওষুধের দাম কমানোর ব্যাপারে সবাই সব কিছু বুঝছেন, কিন্তু কারো বলবার সেটা সাহসও ছিল না এবং সহজভাবে এটা ইমপ্লিমেন্ট করা যায় নাই। এখন এটা তার ব্যক্তিগত বা তাদের ব্যক্তিগত ইচ্ছার পর নির্ভরশীল এই জন্য হয়েছিল যে আমি তো মনে করি বাজারে গেলে আমি আরেকটা ওষুধ কিনতে পারতাম, সেটা তারা পথ বন্ধ করে রেখেছিল। আমরা চিকিৎসা সেবার মান নিয়ে যেমন কথা বলছিলাম, সেখানে আরেকটি প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে কিন্তু বহু বছর ধরে একটি প্রবণতা আছে যে কোনো কিছু হলে সেকেন্ড অপিনিয়নের জন্য আমরা অন্য কোনো দেশে চলে যাই চিকিৎসার জন্য। এই জায়গাটা ফিরিয়ে আনার জন্য, জনগণের আস্থা দেশের চিকিৎসা ব্যবস্থার উপর ফিরিয়ে আনার জন্য আসলে কি করা যেতে পারে? জি, আমি নিশ্চয়ই প্রশ্নে যাব। আমরা ছিলাম যে ওষুধের দামটা কিভাবে কমানো দরকার, এটা খুবই প্রায়োরিটাইজ একটা কথা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আগে একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ ছিল ওষুধের দামটা, ওই বার্গারের মতো মানুষের কোনো বিকল্প ছিল না। আমাদের কিন্তু একটি সরকারি স্থাপনা রয়েছে, EDCL, এসেনশিয়াল ড্রাগ সেন্টার লিমিটেড, লাইক বিআরটিসি যে সরকারি একটা বাস, বাংলাদেশ বিমান একটি সরকারি বাস। দেখেন, বিআরটি বাস বেশিরভাগই নষ্ট হয়ে আছে, বিমান নষ্ট হয়ে আছে, অথচ মানুষের রিক্সাওয়ালা থাকলে বড়লোক হয়ে যায়। বলা হচ্ছে এটা ইচ্ছাকৃতভাবে নষ্ট করে রাখা আছে, কেননা প্যারালালি যাদের ব্যক্তি মালিকানাধীন দিন তারা যেন এটা হয়। ঠিক EDCL এর যে সক্ষমতা, আজকে যে ওষুধটুকু তৈরি করতে তারা পারে, তার থেকে একটু যদি মডেলে একটু করার ফলে 4 গুণ বাড়ানো সম্ভব বলে আমাদের কাছে ডাটা আছে। তাহলে যদি 4 গুণ ওষুধ যদি সরকারি থেকে আমরা বাজারে আনতে পারি, তাহলে পরে সরকার থেকে যে সমস্ত সাপ্লাইগুলো ওষুধগুলি যায়, দামটা যখন সহনীয় হবে তখন কম্পিটিটিভ মার্কেটে ওরা টিকতে পারবে না। প্লাস আমরা যদি উবারে এখান থেকে আমরা সব কিছু দেখতে পারি, ঠিক সেরকম আমাদের ডাটা করা ছিল কোভিডের সময় যে কার কার কোন অসুখ আছে, যদি আমরা মনে করতে পারি আমি নিজেও কোভিডের ওষুধ নিয়ে ভ্যাকসিন নিয়েছি, আপনি নিয়েছেন। সুতরাং যার ওই সমস্ত অসুখ আছে, এরা যদি আমরা বুঝি যে অ্যাফোর্ডেবল না, যদি ওপেন থাকে, সবাই যদি দেখতে পায়, ঠিক তাই, এবং খুবই ট্রান্সপারেন্টলি, তাহলে দামটাকে অনেকটাই সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে। এক, আবার আপনার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে বহির্মুখিতা, মেডিকেল ট্যুরিজম যাকে বলছে। এটা একটা ভয়ঙ্কর একটা অবস্থা, কারণ একটা দেশের বাইরে গেলে তার পাসপোর্ট করার ব্যাপার আছে, ভিসা করার ব্যাপার আছে, একটা রোগীর সাথে 4 জন টিকেটের ব্যাপার আছে, ওইখানে হাসপাতাল থাকবার ব্যাপার আছে। বাংলাদেশ থেকে যতই পরীক্ষা করে নিয়ে যায়, ওরা প্রথমে ডাস্টবিনে ফেলে দেয়, বলে যে তোমাদের এটা মানি না। এই সব কিছু মিলিয়ে মূল চিকিৎসার থেকে অ্যান্সিলারি খরচই বেশি হয়ে যায়। তাহলে এটা কেন? একটা হলো যে আমরা কিছু জিনিস সত্যি পাচ্ছি না,
একটা হচ্ছে মূলত হার্টের যে অসুখগুলি, তার কিছু কিছু আমরা শিখেছি, কিছু কিছু চিকিৎসা আমরা শিখি নাই, কিছু কিছু যন্ত্র আমাদের নাই। ঠিকই ক্যান্সারের চিকিৎসাতে আমাদের অনকোলজিস্ট যারা আছেন তারা কিছু কিছু চিকিৎসাতে আমরা পারি, আর কিছু কিছু চিকিৎসা আমাদের এখনও শেখার ভেতরে আছে, আর কিছু কিছু যন্ত্র আমাদের নাই। সুতরাং এই রোগী যদি বাইরে যায় তাহলে আমরা তাকে দোষ দিব না, কারণ আমরা সেটা এফোর্ড করতে, তাদের ট্রিটমেন্ট দিতে পারছি না। আমরাই বলে দিই তুমি অমুক জায়গাতে যেতে পারো, তারা আমাদেরকে জিজ্ঞেস করে। এই এখন দ্বিতীয় প্রশ্নটা হলো যে চিকিৎসা তো আসলে সব জায়গাতে এক, কিন্তু সেবার ব্যবস্থাটা একটু অন্যরকম। ধরা যাক ঢাকাতে কথিতভাবে, আমরা একটু ছোট করে উত্তরটা দিব এখন। ঢাকাতে যেগুলি আছে সেইগুলিতে তার সুন্দর করে তার এয়ার কন্ডিশন রুম থাকতে হতে পারে, সে একটা পাশে আর একটা পেয়ার রুম যেতে পারে, তার টয়লেটটা পরিষ্কার যেতে পারে, এসিটা ভালো যেতে পারে। এটা তো ঢাকা মেডিকেল কলেজে সম্ভব না, তাহলে তো অনেক। সুতরাং এই জাতীয় যদি হাসপাতাল তৈরি হয় আমাদের তো কোনো আপত্তি নেই, তাহলে বিদেশ যাওয়া মুখী না, কিছু একটা কমবে। তারা তো বিদেশে একটা শার্ট কিনে যে নিয়ে এসে দেখে যে বাংলাদেশে শার্ট কিনে। মোট কথা আসলে আপনার কথার ঈদ থেকে যদি আমি বলি, রেশ থেকে যদি আমি বলি যে আমাদের আসলে সমন্বয় দরকার, কোন কোন জায়গাগুলোতে আমাদের এখন ফোকাস দেওয়া উচিত, সেই জায়গাগুলো চিন্তা করে আমাদেরকে চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। দর্শক, আমরা চাইবো যে আমাদের চিকিৎসা ব্যবস্থায় বর্তমানে যে ঘাটতির জায়গাগুলো রয়ে গেছে, কর্তৃপক্ষে যারা আছেন তারা অবশ্যই এগুলো নজর দিবেন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের ব্যাপারে তারা আরও সজাগ হবেন। আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।